প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরা আজকে সিনিয়র অফিসার 2022 পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ টপিকস, অর্থাৎ লিখিত পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ টপিকস আর্গুমেন্ট রাইটিং নিয়ে কথা বলবো। সিনিয়র অফিসার 2022 ভিত্তিক সেটার লিখিত পরীক্ষা কিন্তু সামনেই। তো সেটার ভিত্তিতে এবং সামনে আরো যেগুলো লিখিত পরীক্ষা থাকবে ব্যাংকের, সেগুলোর জন্য আমরা আর্গুমেন্ট রাইটিং এর ফরম্যাটগুলো একে একে আপলোড করার চেষ্টা করব। আশা করি চ্যানেলটির সঙ্গে থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবার হয়ে আমাদের সঙ্গ দেবেন। চলুন শুরুতেই জেনে নিই আর্গুমেন্টেটিভ রাইটিং কয় প্রকার আসে পরীক্ষায়। আর্গুমেন্ট রাইটিং মূলত দুই প্রকার আসে। একটি হচ্ছে ওপিনিয়ন বেসড। ওপিনিয়ন অর্থাৎ সেখানে আপনার মতামত সরাসরি জানতে চাইবে, আপনার মতামতটা, এটা হচ্ছে ওপিনিয়ন বেসড। অর্থাৎ আপনি সেটাতে অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি কোনটা করেন এবং কেন করেন। আপনি অ্যাগ্রি করলে অ্যাগ্রি অনুসারে লিখবেন, আপনার যে যে যুক্তিটা আপনি সমর্থন করেন সেটা, এবং সেটার আবার বিশ্লেষণ করে কনক্লুশন টানবেন। একইভাবে ডিসকাশন বেসড অর্থাৎ আলোচনাধর্মী যে আর্গুমেন্টেটিভ রাইটিং, সেখানে কিন্তু আপনাকে বোথ ভিউ অর্থাৎ দুইটা যে মতামত, আর্গুমেন্ট দুইটাতেই লিখতে হবে, এবং আপনি কোনটা কম বা বেশি সমর্থন করেন সেটাও জানতে চাইতে পারে, অথবা শুধুমাত্র বলতে পারে যে আপনি দুই দিকেই বিশ্লেষণ করুন। বোথ ভিউজ, অ্যানালাইজ বোথ ভিউজ ইন দিস টপিক। তো আর্গুমেন্ট রাইটিং এটা কিন্তু একটা ভাইটাল জিনিস, এখানে 30 মার্ক থাকে। তো 30 মার্ক যেহেতু অনেক একটা নাম্বার, তো ভালোভাবে শিখতে হবে। আমরা এই দুইটাই শিখবো, ওপিনিয়ন বেসড এবং ডিসকাশন বেসড দুইটাই শিখবো। আমরা আজকের ক্লাসে শিখবো মূলত ওপিনিয়ন বেসড, এবং এর পরের ভিডিওতে আমরা ডিসকাশন বেসড আলোচনা করব। তো চলুন, ভিডিওটা একটু লম্বা হলেও আশা করি উপকৃত হবেন এবং সবাই দেখবেন যাদের যাদের দরকার আসলে। পার্ট 1, ওপিনিয়ন বেসড। বলতে পারে নাম্বার 1, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। তুমি জিনিসটা কতটুকু সমর্থন করো, কতটুকু সমর্থন করো, বা তুমি কতটুকু ডিসঅ্যাগ্রি করো। ইট আস্কস হাউ মাচ ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি এ গিভেন স্টেটমেন্ট। একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, স্টেটমেন্টটা তুমি কতটুকু সমর্থন করো বা অসমর্থন করো সেটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। এবং আর্গুমেন্ট রাইটিং এ একটা বিষয়, সেটা হলো অনেকেই প্রশ্ন করেন, আর্গুমেন্ট রাইটিং এ অবশ্যই কিন্তু কখনোই কিন্তু টাইটেলটা দেওয়া যাবে না। যেরকম ফোকাস রাইটিং আমরা একটা টাইটেল দিয়ে দিচ্ছি শুরুতেই, লেখা শুরুতেই খাতার মাঝ বরাবর, এখানে কোনো টাইটেল দেওয়া লাগবে না। তো স্ট্রাকচারটা আমরা দেখবো, লেখার স্ট্রাকচারটা কেমন হবে। স্ট্রাকচারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রাকচার জানলেই কিন্তু অনেকটাই লেখা হয়ে যায়। স্ট্রাকচারটা প্রথমে শুরু করতে হবে ইন্ট্রোডাকশন দিয়ে, তারপরে বডি প্যারাগ্রাফ 1, এরপরে দেখো বডি প্যারাগ্রাফ 2, এবং সর্বশেষে থাকবে কনক্লুশন। তবে ইন্ট্রোডাকশনে 3টা সেন্টেন্সের যে ফরম্যাট আছে, এই ফরম্যাটটা আমরা অনুসরণ করব। যেমন ইন্ট্রোডাকশনে প্রথমে থাকবে কি, প্রথমে থাকবে হচ্ছে প্যারাফ্রেজিং দি কোশ্চেন, অর্থাৎ যে প্রশ্নটা দেওয়া থাকবে অর্থাৎ যে টপিকটা দেওয়া থাকবে, সেই টপিকটাই আমরা একটু ভাষান্তর করে লিখব। ঠিক সেটাই হুবহু লিখবো না, জাস্ট একটু ভাষান্তর করে লিখব। যেমন সাম পিপুল বিলিভ দ্যাট স্মোকিং ইজ গুড টু হেলথ হোয়াইল আদার ডোন্ট অ্যাগ্রি উইথ দিস, এরকম করে একটু প্যারাফ্রেজিং করে লিখবো। নাম্বার 2, 2 নাম্বার সেন্টেন্স, এটা হচ্ছে 1 নাম্বার সেন্টেন্স, এটা হচ্ছে 2 নাম্বার সেন্টেন্স। 2 নাম্বার সেন্টেন্সে স্টেটিং ইওর পজিশন, আমার পজিশনটা কি, সেখানে যেহেতু এটা ওপিনিয়ন বেসড, আমার পজিশনটা আমি সেখানে ব্যক্ত করব যে আমি এটা অ্যাগ্রি করি, নাকি ডিসঅ্যাগ্রি করি, নাকি পার্শিয়ালি অ্যাগ্রি করি। আমি 3টা জিনিস করতে পারি, অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি এবং পার্শিয়ালি অ্যাগ্রি, এই 3টা জিনিস আমি করতে পারি। এবং নাম্বার 3তে আমি করব হলো আউটলাইন সেন্টেন্স, আমি একটা লিখবো। 3 নাম্বার সেন্টেন্স আমি লিখবো একটা আউটলাইন। আউটলাইন সেন্টেন্স, আউটলাইন সেন্টেন্সটা কি, আউটলাইন সেন্টেন্সটা হচ্ছে আমি বডি প্যারাগ্রাফগুলোতে কি 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 জিনিসগুলো বর্ণনা করব বা লিখবো, সেটা আমি একটা আউটলাইন দাঁড় করিয়ে দেব। এটাকেই বলা হচ্ছে আউটলাইন সেন্টেন্স, হোয়াট বডি প্যারাগ্রাফ উইল ডিসকাস। ঠিক আছে, এটা গেল ইন্ট্রোডাকশন। 3 সেন্টেন্সে ইন্ট্রোডাকশন ফরম্যাট, প্রথমে প্যারাফ্রেজিং, 2 নম্বরে আমার পজিশনটা আমি ব্যক্ত করব, এবং 3 নম্বরে আমি আউটলাইন করব। এরপরে বডি প্যারাগ্রাফ থাকবে 2টা, অনেক সময় 3টাও থাকতে পারে, ইট ডাজেন্ট ম্যাটার। তো বডি প্যারাগ্রাফ 1-এ যেটা থাকবে সেটা হলো সাপোর্টিং ইওর ভিউ।
আপনি যে ভিউটা সাপোর্ট করছেন সেটার সপক্ষে আপনি বডি প্যারাগ্রাফ একই লিখবেন। বডি প্যারাগ্রাফ 2 যেটা সেটা হচ্ছে অপোজিং ভিউ। অপোজিট সাইডে যে ভিউটা আছে সেটাও একটু আপনি কিছুটা লিখবেন যাতে লেখাটা ব্যালেন্স হয়। ঠিক আছে, কিছুটা লিখবেন যে এটাও অবশ্যই দরকার, এটাও দরকার, তবে ওইটা বেশি দরকার। এটা দরকার কেন, মানে আরেকটাও দরকার কেন, সেটা একটু লিখবেন, ব্যালেন্স হবে লেখাটা। তাছাড়া লেখাটা একপাক্ষিক হয়ে যাবে। সর্বশেষে কনক্লুশন। ঠিক আছে, কনক্লুশন। তো আমরা এখন একটু দেখবো যে একটা উদাহরণের সাহায্যে দেখবো, তার আগে কনক্লুশনটা একটু আমরা দেখে নিই। কনক্লুশনটায় প্রথমে আমরা যেভাবে লিখবো সেটা হলো রিস্টেট বোথ ভিউস ইন ওয়ান সেন্টেন্স। আমরা দুইটা ভিউই কি করব, রিস্টেট করব, পুনরায় ব্যক্ত করব একটা সেন্টেন্সের মাধ্যমে। দুইটা ভিউ যে এটাও দরকার এবার এটাও দরকার। রিএফার্ম ইওর ওপিনিয়ন অ্যান্ড পসিবলি অফার এ সলিউশন অর ফিউচার হোপ। এবং এরপরে আমরা দ্বিতীয় সেন্টেন্সে কি করব, আমি যে পক্ষ সমর্থন করছি সেই পক্ষে আরেকবার যুক্তি খাড়া করব এবং প্রয়োজন হলে বা যদি পারি আমি একটা সেখানে সলিউশন দাঁড় করিয়ে দেব, অথবা একটা ফিউচার হোপের কথা আমি সেখানে বলে দিব। ঠিক আছে, এই জিনিসটা আমরা করতে পারি। যেমন একটা সম্পূর্ণ যদি আমরা আহ, উদাহরণের সাহায্যে যদি একটা আর্গুমেন্টেটিভ রাইটিং আপনাদের সামনে তুলে ধরতে চাই, জিনিসটা হতে পারে এরকম যে পলিটিক্যাল রিফর্ম পলিটিক্যাল রিফর্ম ইজ মোর ইম্পর্টেন্ট দেন ইকোনমিক রিফর্ম ইন বাংলাদেশ। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। এটার ফরম্যাটটা হতে পারে এরকম: মেনি বিলিভ দ্যাট পলিটিক্যাল রিফর্ম ইজ দি কি টু প্রোগ্রেস ইন বাংলাদেশ। মানে দুই পক্ষেই এখানে ইয়ে করছে এবং আমাকে একটা পক্ষ অবলম্বন করতে বলছে যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, তুমি জিনিসটা কতটুকু সমর্থন করো যে পলিটিক্যাল রিফর্মটা বেশি গুরুত্বপূর্ণ ইকোনমিক রিফর্মের চেয়ে। তাহলে মেনি বিলিভ দ্যাট পলিটিক্যাল রিফর্ম ইজ দি কি টু প্রোগ্রেস ইন বাংলাদেশ হোয়াইল আদার্স ফোকাস অন ইকোনমিক রিফর্ম অ্যাজ এ প্রায়োরিটি। দেখুন, আমি কিন্তু প্যারাফ্রেজিং করলাম জিনিসটা শুধু। আই বিলিভ দ্যাট বোথ রিফর্মস আর ইম্পর্টেন্ট। আমি বিশ্বাস করি যে আই বিলিভ দ্যাট বোথ রিফর্মস আর ইম্পর্টেন্ট, বোথ রিফর্মই গুরুত্বপূর্ণ, দুইটাই গুরুত্বপূর্ণ, সমানভাবে গুরুত্বপূর্ণ। বাট পলিটিক্যাল রিফর্ম শুড কাম ফার্স্ট, কিন্তু পলিটিক্যাল রিফর্মটা আগে হওয়া জরুরি। মানে আমি একটা পক্ষ নিয়ে নিলাম যে পলিটিক্যাল রিফর্মটাই আগে দরকার, এটা আমার পক্ষ। ঠিক আছে, দিস এসে উইল এক্সপ্লেইন, আউটলাইন সেন্টেন্সটা লিখছি, দিস এসে উইল এক্সপ্লেইন হাউ পলিটিক্যাল রিফর্ম লেজ দি ফাউন্ডেশন ফর গভর্নেন্স অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন ইট। এই এসেটার মাধ্যমে আমি ব্যাখ্যা করব পলিটিক্যাল রিফর্ম কিভাবে একটা প্রশাসনের ভিত্তি হিসেবে কাজ করে এবং ইকোনমিক ডেভেলপমেন্ট কিভাবে পলিটিক্যাল রিফর্মের উপরে নির্ভর করে সেটা আমি বোঝানোর চেষ্টা করব। দেখুন, এরপরে জিনিসটা যেটা সেটা হচ্ছে অ্যাডভোকেটস ক্লেইম দ্যাট পলিটিক্যাল রিফর্ম এনশিওরস গুড গভর্নেন্স অ্যান্ড জাস্টিস। বডি প্যারাগ্রাফ 1 কিন্তু শুরু হয়ে গেল। অ্যাডভোকেটস ক্লেইম, দ্যাট না দিলেও হবে, অ্যাডভোকেটস ক্লেইম। অনেকেই যারা অ্যাডভোকেটস তারা অনেকেই বলেন, বিচারকগণ অনেকেই বলেন যে পলিটিক্যাল রিফর্ম এনশিওরস গুড গভর্নেন্স অ্যান্ড জাস্টিস। পলিটিক্যাল রিফর্মটা কি করে, গুড গভর্নেন্স এবং জাস্টিসকে এনশিওর করে, সুশাসন এবং ন্যায় বিচার। উইদাউট ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি পাবলিক ফান্ডস আর মিসইউজড অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টস সাফার। স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া পাবলিক যে ফান্ডগুলো আছে, জনগণের যে ফান্ড, সেগুলো তহবিল, সেগুলো মিসইউজড হতে পারে, অপব্যবহার হতে পারে এবং ডেভেলপমেন্ট প্রজেক্ট সাফার, বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। ফর ইনস্ট্যান্স, সেভারাল infrastructural projects in Bangladesh have failed due to politically motivated corruption rather than financial limitations. তাহলে আমরা এটাকে একটু ব্যাখ্যা করছি উদাহরণের সাহায্যে। একটা উদাহরণ দিয়ে দিলাম যে উদাহরণস্বরূপ সেভারাল ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্টস ইন বাংলাদেশ হ্যাভ ফেইল্ড। কিছু উন্নয়ন পরিকল্পনা বাংলাদেশে ব্যর্থ হয়েছে, যার কারণ হচ্ছে রাজনীতিকরণ এবং ফিনান্সিয়াল লিমিটেশনের চেয়েও সেখানে রাজনীতিকরণটাই বেশি দায়ী। দিস শোজ দ্যাট আনলেস গভর্নেন্স ইজ ফিক্সড
economic reforms won't be sustainable or effective. On the contrary, critics argue that অপরপক্ষে critics argue that without economic reform, poverty and inequality will persist regardless of the political environment. দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা কি বলছি এখন, অপরপক্ষের কথাটাও একটু বলছি ব্যালেন্স করার জন্য, যে ইনইকুয়ালিটি এবং পোভার্টি থাকবে যদি ইকোনমিক রিফর্ম না করা হয়। আনএমপ্লয়মেন্ট, রাইজিং costs and low income affect people more urgently than abstract political values. For example, the soaring price of basic goods like rice and oil are due to poor economic planning, not political instability. This proves that reforming economic policies is essential for intermediate relief and long-term growth. দ্বিতীয় পক্ষেরও আমরা একটা উদাহরণের সাহায্যে এক্সপ্লেন করে দিলাম। এবারে কনক্লুশন। In conclusion, although economic reforms are crucial, political reform should come first to ensure they are implemented effectively. আমি আমার পয়েন্টটাই কিন্তু জোর দিয়ে দিলাম, পলিটিক্যাল রিফর্ম না হলে কিন্তু সেগুলো ইমপ্লিমেন্ট করা যাবে না, ইকোনমিক রিফর্মগুলো। অনলি উইথ ক্লিন গভর্নেন্স বাংলাদেশ ক্যান অ্যাচিভ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ক্লিন গভর্নেন্সের মাধ্যমে বাংলাদেশ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসগুলো অর্জন করতে পারে। তো সবাইকে ধন্যবাদ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।